তার আলাদা একটা পরিচয় ছিল। সেই পরিচয়টা একটা রাজনৈতিক মতবাদের পরিচয়। মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে বাচ্চু চক্রবর্তীরা যে আপসহীন লড়াই সংগ্রাম করেছেন, তার প্রতিফলন আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি। পৃথিবীর বিভিন্ন অংশে মানুষের সংগঠিত হওয়ার যে লড়াই, যে সংগ্রাম প্রতিনিয়ত পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, তার মধ্যেও আজকে ইউআইএফআই এর ভূমিকা, এসএফআই এর ভূমিকা, তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের কথা বারবারই সর্বত্র উঠে আসছে। অর্থাৎ বাচ্চু চক্রবর্তীরা যে পথটা নিয়ে, যে পতাকাটা নিয়ে লড়াইয়ের সংগ্রামের ময়দানে ছিলেন, সেই সংগ্রাম, সেই লড়াই কতটুক জায়গা পেয়েছে, তার থেকে বড় কথা যে কতটুক সঠিক লাইন, সেই সঠিক লাইনের পরিপ্রেক্ষিতে আজকে বাচ্চু চক্রবর্তীকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাব। এই লড়াই, এই সংগ্রামের ময়দানে থাকতে হলে বাচ্চু চক্রবর্তীদের মতো শহীদদের চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজতন্ত্রের পক্ষে যে লড়াই, সেই লড়াইয়ের শিবিরে আরও বেশি বেশি মানুষকে আমাদের আকর্ষিত করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ভাষা শহীদ বাচ্চু চক্রবর্তী। अमर रहे, अमर रहे, अमर रहे, अमर रहे। जिंदाबाद, 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 जिंदाबाद। বলছি কারণ বরাক উপত্যকার যে রাজনৈতিক পরিস্থিতি বা যে রাজনীতি, সেই রাজনীতিতে ভাষা আন্দোলন, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। সে 61-র ভাষা আন্দোলন হোক, 72-এর ভাষা আন্দোলন হোক, বা তার পরবর্তী সময়ে 76 বা আরও যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনে এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এই আন্দোলনে বামপন্থীদের যেটা ভূমিকা ছিল, এবং একজন বামপন্থী কর্মী, আমাদের ডিওয়াইএফের নেতা সুজন চক্রবর্তী, বাচ্চু চক্রবর্তী, তিনি শহীদ হয়েছেন। আমরা যদি এটা উদযাপন না করি, তাহলে কে করবে? এই বাচ্চু চক্রবর্তীর শহীদ দিবস পালন করার বিষয়টাকে নিয়ে এখানে ওই আমলের যারা আছেন, এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানে প্রবীর রায়চৌধুরী আছেন, বাচ্চুদা আছেন, আশুপাল আছেন, দীপকদা তো ওখানে এসছেন কেন জানি না আমি। আপনারা জানেন যে আমাদের কতটা শহীদ দিবস পালনের জন্য লড়াই করতে হয়েছিল। বাচ্চু চক্রবর্তী শহীদ না, এইভাবে প্রচার চলছিল। এবং বাচ্চু চক্রবর্তী মারা যাওয়ার পরে শিলচর পৌরসভাতে তখন যদি এই বামপন্থী ওয়ার্ড কমিশনাররা যদি না থাকতেন, পলু বিশ্বাস, দ্বিজেন সেনগুপ্ত, দুর্গা পাল, সুরেশ পাল, এই ধরনের আরও অনেকেই ছিলেন, তারা যদি না থাকতেন ওই সময়টাতে, তাহলে শিলচর মিউনিসিপ্যালিটির এই রিজলিউশন হতো না, শহীদের রিজলিউশনটা হতো না। এবং সেই রিজলিউশন হয়েছে বলেই আমাদের গান্ধীবাগে আলাদাভাবে হলেও একটা সাইনবোর্ড সেখানে লাগানো আছে যে 72-এর ভাষা আন্দোলনের শহীদ বাচ্চু চক্রবর্তী। এবং তার পরবর্তী সময়ে শ্মশান ঘাটে যখন শহীদ বেদি স্থাপন করা হয়, শিলচর শ্মশান ঘাটে, তখন প্রথম দিকে বাচ্চু চক্রবর্তীকে স্থান দেওয়া হয়নি। এবং সেটাও তখন সন্তোষ মোহন দেব, তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তখন আমাদের কমরেডরা, ইউআইএফের কমরেডরা, তার মধ্যে আমাদের রফিকও আছে, এবং তারা সবাই মিলে তড়িঘড়ি করে, অরূপ চৌধুরী ছিল, আজকে অরূপ চৌধুরী প্রয়াত। जिंदाबाद, जिंदाबाद, DYFI जिंदाबाद, 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 IPPA जिंदाबाद, जिंदाबाद, अमर भाषा शहीद तुम्हारे मोरा भूलबो ना, शहीद चरणे अपन मरणे रक्त ऋण शोध करो, शहीद चरणे अपन मरणे रक्त
সার্কুলারটা জারি করেনি, তারা জারি করেছিল ইউনিভার্সিটির মাধ্যমে। তো আমরা তখন এই ইউনিভার্সিটির বিরোধিতা যেমন করেছি, তেমনি ইউনিভার্সিটির পেছনে যে সরকার কাজ করছে, যে সরকার এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তারও পেছনে বৌদ্ধিক চিন্তাভাবনা দিয়ে যারা এই আন্দোলনটাকে, অর্থাৎ ভাষা চাপিয়ে দেওয়ার যে মানসিকতাটাকে যারা সার দিচ্ছিল, জল জোগাড় দিচ্ছিল, সেই অসম সাহিত্য সভার একাংশ মানুষের বিরুদ্ধেও আমরা সেই লড়াইটা করেছিলাম। এবং অভূতপূর্ব সার ছিল তখন ৭২-এর আন্দোলনে। শিলচর শহরের ব্যবসায়ীরা, শিলচর শহরের সরকারি কর্মচারীরা পর্যন্ত তখন এই আন্দোলনে আমাদের সহযোগিতা করেছেন। আমার মনে আছে ব্যবসায়ীদের একটা মিছিল হয়েছিল শিলচরে, বিশাল একটা মিছিল হয়েছিল। শুধুমাত্র ব্যবসায়ীরা যে মিছিল করেছিলেন শিলচর শহরে, এরকম রেকর্ড বোধহয় আর কোথাও নেই। এত বিশাল একটা মিছিল হয়েছিল। তখন এই শিলচর শহরের জনসংখ্যা অনেক কম ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা বিশাল মিছিল হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন জায়গায় পিকেটিং, ৬১-র পিকেটিংয়ের অনুপ্রেরণায় ৭২ সাল, মাত্র ১১ বছর আগের ঘটনা ছিল। তো ফলত শিলচর শহরের প্রায় সব কয়টি সরকারি অফিস আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল পিকেটিংয়ের ফলে। দু একবার আমাদের গ্রেপ্তার করা হয়, কিন্তু তখন গ্রেপ্তারির যে নিয়ম ছিল, গ্রেপ্তার করে শিলংপট্টি স্কুলে কিংবা কাছাড় কলেজে নিয়ে বন্দি করে রেখে দেওয়া হতো, সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হতো। তো ঠিক ওইভাবে আমরা পরের দিন আবার, আগের দিন আমরা হয়েছি, গ্রেপ্তার হয়েছি, পরের দিন আবার গিয়ে আমরা পিকেটিংয়ে যোগ দিয়েছি। এইভাবে আমাদের দমানোর সব প্রচেষ্টাই আমরা ব্যর্থ করে দিয়েছিলাম। এবং সবচেয়ে মর্মান্তিক তার যেটা পরিণতি হলো, সেটা হচ্ছে যে ৭২ সালে যখন করিমগঞ্জে পিকেটিং চলছিল, তখন একদম স্পষ্ট করে বলতে গেলে পরবর্তীতে যিনি কংগ্রেসের এমএলএও হয়েছিলেন করিমগঞ্জ থেকে, তাঁরই নেতৃত্বে একটা গুন্ডা দল গিয়ে বাচ্চু চক্রবর্তীকে ছুরিকাহত করে পিডব্লিউডি অফিসের সামনে করিমগঞ্জে। সাথে সাথেই তাকে শিলচরে আনা হয়, কিন্তু এটা আনতে গিয়ে অনেক ঝামেলা পোয়াতে হয়েছিল। মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন তাদের কাছ থেকে আমরা আজকে দাঁড়িয়েও কী পথনির্দেশ নিতে পারি, সেইটা মূল বিষয়। ভাষার উপর যখন আক্রমণ হয়েছে, তখন জনগণ তার বিরুদ্ধে পথে নেমেছে। তখন মাতৃভাষা আমাদের একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের উপর যখন আক্রমণ এসেছে, মানুষ গর্জে উঠেছে। কিন্তু আজকে এত বছর পর এসে আমরা যেটা লক্ষ্য করছি, যে ১৯ মে বা ১৭ আগস্ট বা ২৬ জুলাই, সেটাকে শুধুমাত্র আমি ১৭ আগস্টের কথা অতটা বলবো না, কারণ এখানে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা অন্য কিছু চিন্তাভাবনা করি। কিন্তু একটা ভাষার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা বিষয় ভালোভাবেই এসে গেছে, যার দরুন এই ৬১ বা অন্যান্য ভাষা শহীদরা যে বার্তা দিয়ে গেছেন, যে আমার মৌলিক অধিকার আমি কিছুতেই পারব না, আমার মৌলিক যে অধিকার তাকে কেড়ে নিতে গেলে আমরা গর্জে উঠব। কাজেই এই যে মৌলিক অধিকারের যে বিষয়টা, এটা শুধুমাত্র ভাষার ক্ষেত্রে নয়, আজকে আমাদের বিভিন্ন মৌলিক অধিকার আক্রান্ত, এমনকি বাক স্বাধীনতাও আমাদের আক্রান্ত, বেঁচে থাকার অধিকার আক্রান্ত, এইভাবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছু আজকে আক্রান্ত। কাজেই আজকে এই ভাষা শহীদদের আত্মত্যাগের ভিতর থেকে আমরা এই বার্তাটুকু নেব, যে কোনো ধরনের মৌলিক অধিকারের হরণের প্রচেষ্টার বিরুদ্ধে আমরা যেভাবে ভাষার ক্ষেত্রে জনসাধারণ গর্জে উঠেছিল, সেইভাবে